প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9 এর বই থেকে একটি প্রবন্ধ, হিমালয় দর্শন। প্রবন্ধটি লিখেছেন বেগম রোকেয়া। এই প্রবন্ধের মূল প্রবন্ধ গ্রন্থ হলো, অর্থাৎ এই ছোট্ট প্রবন্ধটি যেই বড় প্রবন্ধের বই থেকে নেওয়া হয়েছে তার নাম হলো কূপমণ্ডপের হিমালয় দর্শন। আর এই প্রবন্ধটি কবে প্রকাশিত হয়েছিল? 1311 বঙ্গাব্দে মহিলা পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম। অর্থাৎ ঠিক সময়ে যাত্রা করে ঠিক সময় বেরিয়ে এসে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালো। কে পৌঁছালো? লেখিকা। এখানে কিন্তু লেখিকা নিজের কথাই বলেছেন। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে, মানে শিলিগুড়ি থেকেই হিমালয় যাওয়ার যে রাস্তা, রেল রোড মানে রেলের রাস্তা শুরু হয়েছে। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়। ইস্ট ইন্ডিয়ান মানে পূর্ব রেল। অর্থাৎ তোমরা যে ট্রেন দেখতে পাও, এই ট্রেনগুলো যেগুলো হয় সেগুলো অনেকটা বড় হয়, মানে অনেকগুলো বগি থাকে। কিন্তু তার থেকে ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ির থেকে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, পূর্ব বাংলার রেলগাড়িগুলো ছোট। আবার হিমালয়ান রেলগাড়ি মানে পাহাড়ে যেসব রেলগাড়িগুলো চলে, ট্রেন চলে, সেগুলো আবার তার থেকেও ছোট্ট। পাহাড়ে তোমরা দেখবে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য যেসব ট্রেনগুলো চলে সেগুলো টয় ট্রেন চলে। অ্যাকচুয়ালি কিন্তু সেগুলো টয় ট্রেন চলে। ছোট্ট ছোট্ট পাত থাকে, ছোট্ট ছোট্ট রেলওয়ে থাকে, তার উপর দিয়ে টয় ট্রেন চলে। আর গাড়িগুলোকে দেখতে মনে হয় খেলনা গাড়ি। টয় ট্রেন দেখতে কেমন হয়? মনে হয় না যেন একটা খেলনা আস্তে আস্তে চলছে? সেরকম খেলনা গাড়ির মতো দেখতে লাগে, বেশ সুন্দর। আর গাড়িগুলি খুব নিচু, যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারে। গাড়িগুলো এতটাই নিচু, মাটি থেকে এতটাই নিচু হয় যে, আর এতটাই আস্তে চলে যে ট্রেন চলার সময়ও মানুষজন ওঠা নামা করতে পারবে। কিন্তু আমাদের এখানে যে রেল থাকে বা যে ট্রেন চলে, সেগুলো কি ট্রেন চলার সময় কি আমরা উঠতে নামতে পারবো? আমরা কিন্তু পারবো না। ওগুলো এতটা উঁচু হয় এবং এতটা স্পিডে চলে যেটা আমরা সেখানে পারবো না। আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। গাড়িগুলি কটাট্টা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। পথের দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। মানে তিনি সেই টয় ট্রেনে চেপে চলেছেন কোথায়? হিমালয় দেখতে। এবার কোথায় যাচ্ছেন সেটা আমরা পরে জানতে পারবো যে তিনি কোথায় যাচ্ছেন। শিলিগুড়ি থেকে ট্রেনে চেপে কোথাও একটা যাচ্ছেন। তা তাদের ট্রেনটা কি হলো, আঁকা বাঁকা পথ দিয়ে চলতে শুরু করলো। পাহাড়ের রাস্তা, যেহেতু পাহাড়ি রাস্তায়, পাহাড়ের রেলগুলো কিন্তু পাহাড়ের গায়ে গায়ে বেশ সুন্দরভাবে রেল বসানো থাকে। কোনোটা বনের মধ্যে দিয়ে যায়, কোনোটা আবার গুহার ভেতর দিয়ে যায়। বেশ সুন্দর মনোরম দৃশ্য সেখানে দেখতে পাওয়া যায়। তো তিনিও সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন এবং দেখতে পেলেন যে তাদের ট্রেনটা যেন আঁকা বাঁকা পথ দিয়ে পাহাড়ি রাস্তায় চলেছে। গাড়িগুলি কটাট্টা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। কটাট্টা অর্থাৎ যেহেতু পাহাড়ে উঁচুতে ওঠে, সেই জন্য পাহাড়ে ওঠার সময় গাড়ির যেন আলাদাই আওয়াজ হয়, বা ট্রেনের যেন আলাদা আওয়াজ হয়, বা তিনি যেই সময়ের কথা বলেছেন সেই সময়ে হয়তো সেরকম ট্রেন চলাচল করত, তাই তিনি সেরকম ট্রেনের কথা বলেছেন। কখনো উত্তরের দিকে বেঁকে যাচ্ছে, কখনো বা দক্ষিণে বেঁকে চলেছে। পথের দুই ধারে মনোরম দৃশ্য, পথের রাস্তার দুই পাশে যেন অদ্ভুত সুন্দর দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন। কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য, কোথাও বা তিনি পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, কোথাও বা ঘন বন দেখতে পাচ্ছেন। তোমরা যদি এখনো যাও ট্রেন পথে, যদি তোমরা দার্জিলিং যাও, তাহলে এখনো কিন্তু এই সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। কিন্তু যেতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। টয় ট্রেন যেহেতু খুব আস্তে চলে, সেই জন্য খুব সময় লাগে যেতে। তাহলে চলো পরের যাই। ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। এখনো শীত বোধ হয় না, কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছি।
আস্তে 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 আমরা সমুদ্র থেকে কতটা উঁচুতে চলে গেলাম, ঠিক 3000 ফুট উঁচুতে আমরা চলে গেলাম। কিন্তু তখনও খুব যে ঠান্ডা লাগছে তা কিন্তু লাগছে না, কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছি। তোমরা জানবে বায়ুস্তরের কিছুটা থাকে কুয়াশা, আর কিছুটা ওপরে গেলে পাহাড়ের ওপরে তোমরা যখন যাবে তোমরা দেখতে পাবে যে মনে হচ্ছে কুয়াশায় ঢাকা, কিন্তু সেগুলো কিন্তু আদতে কুয়াশা নয়, সেগুলো থাকে মেঘ, কিন্তু মেঘের ভিতর দিয়ে যেন ঝুলেছে। কিন্তু তোমরা যখন পাহাড়ের উপরে যাবে, পাহাড়ের উপরে যখন যদি কোনোদিন বেড়াতে যাও দেখতে পাবে সেখানে কুয়াশার মতোই দেখায়, মেঘকে পুরোপুরি কুয়াশার মতোই দেখায়। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। যখন উঁচুতে যাচ্ছি তখন নিম্ন উপত্যকা, উপত্যকা তোমরা ভূগোল বইতে পড়ে থাকবে, উপত্যকা কাকে বলে? দুই পাহাড়ের মাঝে যে সমতল ভূমি থাকে তাকেই কিন্তু আমরা উপত্যকা বলে থাকি বা ভ্যালি বলে থাকি। নিচের উপত্যকা যখন উঁচুতে চলছেন লেখিকা, তখন নিচের উপত্যকায় শ্বেত কুজ্ঝটিকা, শ্বেত অর্থাৎ সাদা, কুজ্ঝটিকা মানে কুয়াশা, সাদা কুয়াশা দেখে যেন মনে হচ্ছে সেখানে কোনো নদী আছে, নদী বয়ে চলেছে। নদী বলে ভুল করছেন, ভুল মনে হচ্ছে। তরু লতা ঘাস পাতা সকলই মনোহর, মানে পাহাড়ি রাস্তায় যখন যাচ্ছেন তিনি, তার কাছে সবই যেন অপরূপ সুন্দর, অসাধারণ সুন্দর তাকে লাগছে। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই। পাহাড়ি এলাকায় কি হয়, প্রচুর অনেক নাম না জানা গাছপালা থাকে, পাহাড়ে তো অনেক গাছপালা থাকে, বলতে গেলে বন থাকে পাহাড়ের উপরে। তো সেখানে প্রচুর বড় বড় ঘাস তিনি দেখতে পাচ্ছেন, যেগুলো তিনি আগে কখনো দেখেননি। আমাদের সমতল ভূমির থেকে পাহাড়ি এলাকায় গাছপালা অন্যরকম হয়, আলাদা প্রকৃতির গাছ থাকে। হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করিয়াছে। হরিতবর্ণ অর্থাৎ সবুজ যে চা বাগানগুলো, সেগুলো যেন প্রকৃতির শোভা আরেকটু বাড়িয়ে তুলেছে, যেন প্রকৃতিকে সুন্দরভাবে তুলে ধরেছে। দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখায়। দূর থেকে সারি সারি যে গাছপালাগুলো রয়েছে সেগুলো বেশ সুন্দর দেখায়। এবং যখন মানুষের মাঝে মাঝে মানুষের যে চলার রাস্তা, সেই রাস্তাটা যেন মনে হয় একটা সরু রেখার মতো কিছু একটা চলে গেছে, সেটা যেন পৃথিবীর সীমান্তের মতন দেখায়। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ, আর পদগুলি আঁকা বাঁকা সিথি। মানে নিবিড় কিভাবে তিনি প্রকৃতিকে তুলে ধরেছেন এই লাইনের মধ্যে তোমরা বুঝতে পারবে। নিবিড় শ্যামল বন, ঘন, নিবিড় অর্থাৎ ঘন, ঘন সবুজ, শ্যামল মানে সবুজ, সবুজ বন, বসুমতীর ঘন কেশপাশ, বসুমতী অর্থাৎ পৃথিবীর ঘন চুল, আর পদগুলি যেন আঁকা বাঁকা স্মৃতি। তিনি নিবিড় যে জঙ্গল, নিবিড় ঘন বনকে পৃথিবীর চুলের সাথে তুলনা করেছেন, আর রাস্তাগুলো যেন মনে হচ্ছে সেই চুলের মাঝখান দিয়ে আঁকা বাঁকা সিথি। বোঝা গেল রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। রেলপথে যখন তিনি রেলে চড়ে যাচ্ছেন, রেলগাড়িতে চড়ে ট্রেনে চেপে যাচ্ছেন, তখন সেখানে রাস্তায় অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর অর্থাৎ ঝর্ণা, ফলস, ওয়াটারফলস, অনেকগুলো জলপ্রপাত তিনি দেখতে পেয়েছেন, যা অপরূপ সুন্দর সুন্দর, যার সৌন্দর্য বর্ণনাতীত, যা বর্ণনা করা যায় না, এতটাই সুন্দর যেন ভাষায় প্রকাশ করতে তিনি পারছেন না। কোথা হইতে আসিয়া ভীমবেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে। কোথা থেকে যে ঝর্ণার জল এসেছে ভীম বেগে, মানে ভীম বেগে অর্থাৎ ভীমের মতন শক্তিশালী, তীব্র, প্রচন্ড গতিতে এসেছে হিমাদ্রির পাষাণ হৃদয়। হিমাদ্রির মানে পাহাড়ের যে পাষাণ, পাহাড় মানে কি? পাথর। পাহাড়ের যে পাষাণ শক্ত মন বা পাহাড়ের শক্ত শরীর ভেদ করে জলের ধারা কোথা থেকে এসেছে, কোথায় যেন বয়ে চলেছে।
কেউ জানে না ইহাদেরই কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস। একথা সহসা বিশ্বাস হয় কি? এগুলো ওই কোনো একটা যেন জাহ্নবী অর্থাৎ গঙ্গা, কোনো একটা গঙ্গারও উৎস। সেটা কি বিশ্বাস হয়? একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে। বাস্তবিক সেজন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল। সেখানে জল পরিবর্তন করা হইতেছিল, যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। রাস্তায় যেতে যেতে একটা বড় ঝর্ণার কাছে ট্রেনটা থেমেছিল কিছুক্ষণের জন্য। লেখিকা ভাবলেন যে তারা যে পাহাড়ে ঘুরতে এসেছেন, পাহাড়ে বেড়াতে এসেছেন, তারা যাতে ঝর্ণাটা দেখতে পান সুন্দরভাবে, তাই জন্য হয়তো ট্রেন থেমেছিল। কিন্তু পরে তিনি জানতে পারলেন যে সেই কারণে ট্রেন থামেনি, সেখানে জল চেঞ্জ করা হয়েছিল, সেই কারণে ট্রেন থেমেছিল। কিন্তু যেই কারণে ট্রেন থামুক না কেন, তারা মন খুলে প্রাণ ভরে ঝর্ণা দেখতে পেয়েছিল। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে আছি, তবু শীত অনুভব করি না। কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, সে জুলুম হইতে রক্ষা পাইলাম। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে। এখন আমরা 4000 ফুট উপরে আছি। কোথা থেকে? সমুদ্র পৃষ্ঠ থেকে। পাহাড়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকেই কিন্তু ধরা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে 4000 ফুট উপরে আমরা আছি, কিন্তু এখনো পর্যন্ত যে খুব ঠান্ডা লাগছে তা কিন্তু নয়, তবে গরমটাও কেটে গেছে। সমতলে যে গরম ছিল, গরমে প্রাণ যাই যাই করছিল, সেই গরম ভাবটাও যেন কেটে গেছে। একটা শীতল সুন্দর একটা আবহাওয়া এতক্ষণে আমরা পেয়েছি। খুব হালকা বাতাস বয়ে চলেছে, মানে ভালো লাগছে আর কি, পরিবেশটা খুব ভালো লাগছে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864 ফিট। অবশেষে কোথায় আসলেন? কার্শিয়াং স্টেশনে। আমি আগেই কি বললাম যে লেখিকা শিলিগুড়ি থেকে ট্রেনে চেপেছেন, তিনি কোথায় যাচ্ছেন তা আমরা পরে জানতে পারবো। প্রথমে কিন্তু তিনি তা উল্লেখ করেননি। এবার বলেছেন যে কার্শিয়াং স্টেশনে এসে তেনারা উপস্থিত হলেন। এখানকার উচ্চতা 4864 ফিট। এইটা কিন্তু তোমরা দাগ দিয়ে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। স্টেশন থেকে তাদের যে বাসা বা তাদের যেখানে ঘর নেওয়া ছিল, সেটা খুব একটা দূরে নয়, খুব তাড়াতাড়ি তারা এসে পৌঁছলেন। মানে এখানে বোঝা যাচ্ছে, আমাদের যেহেতু শব্দটা ব্যবহার করেছেন, বোঝা যাচ্ছে যে এখানে লেখিকা কিন্তু একা নেই, এখানে তার সঙ্গে আরো কেউ আছেন। কে কে আছেন এটা হয়তো আমরা পরে জানতে পারবো। আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিং এর ঠিকানায় বুক করা হইয়াছিল। এবার এখানে একটা কথা বলি, লেখিকারা ঘুরতে গিয়েছেন, নিজেরা ট্রেনে চেপে গিয়েছেন, কিন্তু তাদের যে লাগেজ ছিল সেই লাগেজটা হয়তো অন্য কোনো গাড়িতে বা অন্য কোনো মাধ্যমে তাদের লাগেজটা এসে পৌঁছাচ্ছে। কিন্তু তারা গিয়েছেন কার্শিয়াংয়ে, আর লাগেজের যে অ্যাড্রেস বুক করা হয়েছে, লাগেজটা কোথায় পৌঁছতে হবে, সেই লাগেজটা পৌঁছে গেছে দার্জিলিংয়ে। বোঝা গেল? এবার এবার তারপরে দেখা যাক, ট্রাঙ্ক মানে আগে তো আর এরকম ট্রলি ছিল না, তখন ট্রাঙ্ক ছিল, তাই তিনি ট্রাঙ্ক শব্দটা ব্যবহার করেছেন। তাদের যে লাগেজ ছিল সেগুলো দার্জিলিং এর ঠিকানায় বুক হয়েছিল এবং সেটা দার্জিলিং এ গিয়ে পৌঁছে যায়। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ অনুভব করতে পারি নাই। মানে জিনিসপত্র যেহেতু আসেনি, তাদের কাছে পৌঁছায়নি, তাই কার্শিয়াংয়ে পৌঁছানোর পরেও তেনারা যেন ঠিকমতো ভালোভাবে মানে সুখ অনুভব করতে পারেননি। অর্থাৎ যেহেতু লাগেজ নেই, জামা কাপড় চেঞ্জ করতেও পারেননি, সেই কারণে তারা সুখ অনুভব করতে পারেননি। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল। দার্জিলিং থেকে তাদের কাছে সেই লাগেজগুলো ফিরে আসলো। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। মানে তাদেরও দার্জিলিং যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের আগেই তাদের লাগেজগুলো দার্জিলিং ঘুরে চলে আসলো। এটাই তিনি বলতে চেয়েছেন মজা করে।
পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি, মানে লাগেজ পাওয়ার পরে, নিজেদের জিনিসপত্র সবকিছু পাওয়ার পরে তারা সম্পূর্ণ আনন্দে আছেন। তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই। তিনি তাই বলছেন যে শুধু আশ্রয় অর্থাৎ মাথার উপর ছাদ থাকলেই কিন্তু আনন্দে আরামে থাকা যায় না, তার জন্য নিজের প্রয়োজনীয় জিনিসপত্রও দরকার। এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই। এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? তিনি ওখানে যাওয়ার পরে বুঝতে পারলেন ওখানকার ওয়েদারটা কেমন। এখানে খুব বেশি শীতও পড়েনি, আবার খুব বেশি গরমও নেই। তিনি তাই সেই ওয়েদারটাকে নিজে নিজেই যেন বলেছেন যে এটা পার্বত্য বসন্তকাল, মানে পাহাড়ের বসন্তকাল। সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল। আমাদের আসার পরে একদিনই মাত্র সামান্য বৃষ্টি হয়েছিল, প্রচন্ড রোদের তাপ। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, মানে সেখানকার হাওয়া খুব ভালো। জল নাকি খুব ভালো নহে, এখানকার জল নাকি খুব ভালো না। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি, আমরা খাওয়ার জল ফিল্টারে ছেঁকে সেটা ব্যবহার করি। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ, জল কিন্তু খুব স্বচ্ছ। কূপ নাই, নদী পুষ্করণীয় নাই, সবে ধন নির্ঝরের জল। সবই মানে কূপ নাই, আবার নদীও নাই, সবই ঝর্ণার জল। ঝর্ণার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়ায়, স্পর্শনে হস্ত জুড়ায়, এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। ঝর্ণার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায়, স্পর্শনে হস্ত জুড়ায়, এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। লেখিকা বলেছেন যে ঝর্ণার সুবিমল সুন্দর সুশীতল ঠান্ডা জল দর্শনে, জল দেখে চক্ষু জুড়ায়, মানে চোখ যেন জুড়িয়ে যায়। এত সুন্দর ঠান্ডা জল বয়ে চলেছে যা দেখে চোখ জুড়িয়ে যায়। স্পর্শনে ছুঁয়ে হস্ত জুড়ায়, মানে হাত জুড়িয়ে যায়, এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত, এর চারপাশের শীতল বাতাসে ঠান্ডা বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। মানে ঝর্ণার পাশে, ঝর্ণার যে রূপ, প্রকৃতির যে রূপ, সুন্দর জল, ঠান্ডা জল দেখে চোখ যেন জুড়িয়ে যায়। সেই জল ছুঁয়ে হাতে নিয়ে মনে হয় যেন হাত জুড়িয়ে যাচ্ছে, জীবন জুড়িয়ে যাচ্ছে। মানে অদ্ভুত এক তৃপ্তি, অদ্ভুত এক শান্তি তিনি সেখানে গিয়ে অনুভব করেছেন। আর এর চারপাশে যে বাতাস, ঠান্ডা বাতাস, ঝর্ণার চারপাশে কিন্তু ঠান্ডা বাতাস বয়, প্রচন্ড হাওয়া লাগে ঝর্ণার পাশে। যে ঠান্ডা বাতাস, তাতে যেন জীবন জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। একেতে ঝর্ণার এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক শোভা, তার উপরে আবার কুয়াশা, কুয়াশা, তার উপরে আবার কুয়াশায়, এটা ঘন কুয়াশা বলেছেন কিন্তু এটি প্রকৃত পক্ষে এটি কিন্তু মেঘ, এটা ঘন কুয়াশা নয়। এই যে ঘন কুয়াশা দেখে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, তার ঘুরতে যাওয়া যেন সার্থক হয়েছে, দু চোখ জুড়িয়ে যাচ্ছে। বোঝা গেল? এখানকার বায়ু পরিষ্কার ও হালকা, এখানকার বাতাস খুব পরিষ্কার এবং হালকা, মানে ওই পাহাড়ের বাতাসে কিন্তু খুব একটা দূষণ নেই, ওই জন্য বাতাস খুব হালকা মনোরম, খুব ভালো লাগে, পরিবেশ খুব ভালো। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। বাতাস এবং মেঘের যে লুকোচুরি খেলা, বাতাসের খেলায় মেঘ যেন বাতাসের সাথে খেলা করছে, সেটা দেখতে খুব সুন্দর, খুব চমৎকার। এই মেঘ এদিকে আছে, ওইদিকে হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। একদিকে মেঘ আছে, উল্টো দিক থেকে বাতাস এসে মেঘের টুকরো যেন বয়ে নিয়ে চলে গেল। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। প্রত্যেক দিন অস্তমান রবি অস্ত যাওয়ার সময় সূর্য বাতাস এবং মেঘ নিয়ে অদ্ভুত সুন্দর একটা রাজ্য রচনা করে, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ
তৈরি করে। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। পশ্চিম আকাশে পাহাড়ের গায়ে যেন মনে হয় তরল কেউ যেন স্বর্ণ সোনা গলিয়ে ঢেলে দিয়েছে। সূর্য যখন অস্ত যায় তখন পাহাড়ের রূপ দেখে, পাহাড়ের ছবি দেখে মনে হয় যে পাহাড়ের গায়ে কেউ যেন সোনা গলিয়ে ঢেলে দিয়েছে। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে। তারপরে কি হয়, সেই খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি, ছোট্ট ছোট্ট যে মেঘের টুকরো আকাশে ঘুরে বেড়ায়, সেই মেঘের টুকরো যেন তার সুন্দর নরম অঙ্গে, তার নরম শরীরে, মেঘ নিজের শরীরে সেই সেই সুবর্ণগুলি মানে সেই সোনা নিজের গায়ে যেন মেখে আকাশের এদিক ওদিকে ছোটাছুটি করে। এভাবে প্রকৃতির এখানে এই লাইনের মধ্যে দিয়ে লেখিকা প্রকৃতির কি সুন্দর রূপ বর্ণনা করেছেন তা তোমরা এই লাইনটা পড়লেই বুঝতে পারবে। ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়। আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না। এই যে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর তামাশা, তিনি এটিকে তামাশা বলেছেন। এত সুন্দর দৃশ্য দেখে তার সময় যেন কখন পেরিয়ে চলে যায়। তিনি আর কোনো কাজ করতে পারেন না, তিনি তাতেই মুগ্ধ হয়ে থাকেন, আত্মহারা হয়ে থাকেন, তিনি মনোমুগ্ধ হয়ে প্রকৃতির এই খেলায় যেন মেতে ওঠেন। তিনি আজ আর কোনো কাজ করতে পারেন না। মনে পড়ে একবার মহিলাই ঢেঁকি শাকের কথা পাঠ করিয়াছি। এবার এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখো। এই মহিলা অর্থাৎ মহিলা পত্রিকা, একটি কাগজ। একবার মহিলাই ঢেঁকি শাকের কথা পাঠ করিয়াছি। একবার তিনি কোনো সময় মহিলা পত্রিকায় ঢেঁকি শাকের কোনো কথা বা কোনো গল্প তিনি পড়েছিলেন। ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। ক্ষুদ্র গুল্ম অর্থাৎ যেগুলো ছোট্ট ছোট্ট গাছ হয়, যেগুলো আমরা শাক খাই সাধারণত, তিনি সেরকম একটা গাছ মনে করেছিলেন। কিন্তু কিন্তু তো তিনি পরে কি জানতে পারলেন, কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। এখন সেই ঢেঁকি তরু স্বচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর 20 থেকে 25 ফিট উচ্চ হইবে। কিন্তু তিনি ভূগোল বইতে পড়েছিলেন যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু নাকি ছিল, ঢেঁকির গাছ, বড় বড় ঢেঁকির গাছ নাকি ছিল, সেটাও তিনি বইতে পড়েছেন। কিন্তু এতদিনে এসে সেই ঢেঁকির গাছ তিনি দেখতে পেয়েছেন এবং তিনি খুব আনন্দ পেয়েছেন। সেই ঢেঁকির গাছের উচ্চতা কতটা? প্রায় 20 থেকে 25 ফুট উঁচু। যে ঢেঁকি শাক তিনি পড়েছিলেন, ঢেঁকি শাকের কথা, সেই ঢেঁকি শাক বা ঢেঁকি গাছের উচ্চতা 20 থেকে 25 ফুট পর্যন্ত। এবং সেটা কোথায় তিনি দেখতে পেয়েছেন? পাহাড়ে বেড়াতে গিয়ে তিনি তা দেখতে পেয়েছেন। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন, সুখের বিষয় বাঘ নাই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে জোক আছে, এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই, কেবল 2-3 বার জোকে রক্ত শোষণ করিয়াছে। কোনো কোনো জায়গায় খুব নিবিড়, খুব ঘন বন তিনি দেখতে পাচ্ছেন, কিন্তু একটি ভালো খবর, ভালো কথা যে সেখানে বাঘ নেই, তাই তিনি নির্ভয়ে বেড়াতে পারেন। তিনি নির্জন অরণ্যে শুনশান রাস্তায় তিনি বেড়াতে ভালোবাসেন। সাপ এবং ছিনে জোক মানে ছোট্ট ছোট্ট জোক আছে। সাপ এখনো পর্যন্ত তিনি দেখেননি, কিন্তু 2-3 বার জোঁকের রক্ত শোষণ করেছে, মানে পায়ে জোঁক লেগে রক্ত খেয়েছে। এদেশের স্ত্রী লোকেরা জোঁক দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে, জোঁকে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যায়। তিনি বলেছেন যে এদেশের মেয়েরা, অর্থাৎ তিনি যেখানে গেছেন কার্শিয়াংয়ে, সেখানকার মেয়েরা জোঁকে একদমই ভয় পায় না। ওদের কাছে জোঁকটা প্রতিদিনেরই ব্যাপার। তিনি বলেন তাদের বাড়িতে একটি ভুটিয়া চাকরানি ছিল, সে ভালু, যার নাম ভালু। সেই ভালু বলেন যে জোঁকে আবার কি ক্ষতি করে? রক্ত খাওয়া হয়ে গেলেই ও নিজেই চলে যায়। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, 7 গজ লম্বা শাড়ি ঘাগরার মতো করে পরে। কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট
এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে। পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তল সংকুল আবুরা খাবুরা পথ বাহিয়া উচ্চে উঠে, ঐরূপ নিচেও যায়। যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয়, সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে উঠে। ওদের পোশাকটা কেমন ভুটিয়ারদের? ভুটিয়ারা কি বলেছে, 7 গজ কাপড়, একটা বড় শাড়ি ঘাগড়ার মতো করে কেমন ভাবে পরে, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে। শাড়ির মনে হয় আঁচলটা হয়তো কোমরে জড়ানো থাকে, গায়ে জ্যাকেট থাকে, গায়ে যেহেতু শীতকাল, শীত প্রধান দেশ, গায়ে জ্যাকেট থাকে এবং বিলাতি শাল মাথায় জড়ানো থাকে। পিঠে 1 মণ বোঝা, 1 মণ মানে 40 কেজি, 40 কেজি পিঠে বোঝা নিয়ে অনায়াসেই ওই পাহাড়ের উঁচু ঢালু রাস্তা, প্রস্তর সংকুল মানে পাথর, রাস্তাঘাট ভালো নয়, পাথরের মতো রাস্তা, আবুরা খাবুরা ওই এবড়ো খেবড়ো রাস্তা অনায়াসেই উঠে, উপরে উঠে এবং নিচেও নামে। মানে তিনি বলতে চেয়েছেন যে যেই রাস্তা দেখে আমাদের সাহস গায়েব হয়ে যায়, মানে সাহস চলে যায়, আমরা ভয় পেয়ে যাই, ওই রাস্তা ওদের কাছে কোনো ব্যাপারই না। দিব্যি সুন্দর 40 কেজি মতো একটা মেয়ে 40 কেজি পিঠে বোঝা নিয়ে দিব্যি সুন্দর পাহাড়ি রাস্তায় উঠে পড়ছে, আবার নামছে, ওদের কাছে ওসব কোনো ব্যাপারই নেই। মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও ওই অবলা জাতির অন্তর্গত না কি? মহিলার সম্পাদক মানে আগেই বললাম যে মহিলা একটি পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক একবার মহিলা পত্রিকায় লিখেছিলেন বা ছাপিয়েছিলেন যে মেয়ে জাতি, নারী জাতি নাকি অবলা, তারা কোনো রকম কাজকর্ম সেভাবে পারে না, দুর্বল। তা তিনি সেই সম্পাদককে আবার ঘুরিয়ে, এতদিনে এসে সেই সম্পাদককে আবার ঘুরিয়ে প্রশ্ন করতে চাইছেন যে ওই যে ভুটিয়াদের মেয়েগুলো, তারা যে 40 কেজি বোঝা বয়ে আর ওরকম উঁচুতে উঠছে আবার নামছে, তারা কি অবলার মধ্যে পড়ে নাকি? তিনি তাকে আবার প্রশ্ন করতে চাইছেন। ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, সমভাবে উপার্জন করে। এরা নিজের উদরান্নের মানে পেটের ভাতের জন্য, উদর যোগ অন্ন, পেটের ভাতের জন্য পুরুষদের উপরে নির্ভর করে না, পুরুষদের উপরে নির্ভরশীল নয়। তারা নিজেরাই নিজের পেটের ভাত জোগাড় করে এবং সমভাবে উপার্জন করে, পুরুষদের মতোই নিজেরাও অর্থ উপার্জন করে। বরং অধিকাংশ স্ত্রীলোক দিগকেই পাথর বহিতে দেখি, পুরুষেরা বেশি বোঝা বহন করে না, বরং তিনি দেখেন যে বেশিরভাগ মেয়েরাই সেখানে পাথর বয়ে নিয়ে চলেছে, পুরুষেরা বেশি বোঝা বয়ে নিয়ে যায় না। অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়, মেয়েরাই, অবলারা মানে দুর্বল নারীরাই পাথর বয়ে নিয়ে যাচ্ছে। সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, মানে সবলেরা মানে যাদের বল আছে, অবলা মানে যাদের বল নেই, সবল মানে যাদের বল আছে, অর্থাৎ ছেলেরা পথে পাথর বিছিয়ে দেয়, মানে ঢেলে দেয়, দিয়ে রাস্তা তৈরি করে। মানে মেয়েরা পাথর বয়ে বয়ে নিয়ে গিয়ে দেয়, আর ছেলেরা সেই পাথর রাস্তায় ঢেলে দিয়ে রাস্তা তৈরি করে। সে কাজে বালক বালিকারাও যোগদান করে, মানে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরাও সেখানে যোগ দেয়। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। এখানে ছেলেরা যেন বাচ্চা ছেলের মতো কাজ করে, মানে ও ছেলেরা বাচ্চা ছেলেদের দলে পড়ে। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে। ভুটিয়ানিরা নিজেদেরকে পাহাড়নি বলে পরিচয় দেয়, নিজেরা নিজেদেরকে পাহাড়নি বলে, আর সমতলের মানুষজনকে নিচেকা আদমি বলে, যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য। এনারা মনে করে যে সমতলের মানুষজন অসভ্য। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। এরা সাধারণত শ্রমশীলা অর্থাৎ প্রচন্ড পরিশ্রম করতে পারে, পরিশ্রমী, কার্যপ্রিয় মানে কাজ ভালোবাসে, বসে থাকতে পছন্দ করে না, কাজ করতে পছন্দ করে, সাহসী, খুব সাহস, এবং সত্যবাদী, সত্যি কথা বলতে পটু।
কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। কিন্তু এই সমতলের মানুষজনের সাথে থেকে তারা নিজেদের গুণ যেন হারিয়ে ফেলছে। তারাও যেন এই সমতলের মানুষদের মতো অলস কুঁড়ে হয়ে যাচ্ছে। বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে। এই সমতলের মানুষদের থেকে তারা কি কি শিখছে? বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করছে, দুধে জল মিশিয়ে দিচ্ছে, আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহও হয়, আবার সমতলের মানুষজনের সাথে এদের বিয়েও হয়। ওইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। এইভাবে তারা এই বিবাহের মাধ্যমেই তারা অন্য অন্য জাতির সাথে মিশছে। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। এখান হইতে ওই দুগ্ধ ফেননিভ জলের স্রোত দেখা যায়। আমাদের বাসা থেকে 1 মাইল দূরে একটা বড় ঝর্ণা বয়ে চলেছে। এখান থেকে ওই ঝর্ণার জলের দুধের মতো সাদা যে ফেনা ফেনা জল বয়ে আসে তা দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। দিনরাত সেই কল্লোল গীতি, জলস্রোতের শব্দ, সেই জলস্রোতের যে শব্দ, সেই শব্দ শুনে ঈশ্বরের প্রতি যেন তার ভক্তি শ্রদ্ধা দ্বিগুণ তিনগুণ করে বেড়েই চলেছে, বাড়তেই চলেছে। মানে এত সুন্দর প্রকৃতি ঈশ্বর সৃষ্টি করেছেন, তা দেখে, তার শব্দ শুনে তিনি ঈশ্বরের প্রতি তার শ্রদ্ধা আরো বেড়ে চলেছে। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? তিনি বলেছেন যে আমার শরীরটা, আমার এই প্রাণটা কেন ওই ঝর্ণার জলের মতন বয়ে গিয়ে ঈশ্বরের পায়ের কাছে কেন পড়ে না, দেবতার পায়ের কাছে কেন পড়ে না? অধিক কি বলিব? আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। আর বেশ কি বলবো? আমি এই পাহাড়ে এসে খুব সুখী হয়েছি, খুব আনন্দ পেয়েছি এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়েছি। কেন? সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি। বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। এখন সে সাধু পূর্ণ হইল। তিনি আগে সমুদ্রের সামান্য নমুনা কি বঙ্গোপসাগর দেখেছিলেন, পাহাড়ের একটু নমুনা দেখার তার ইচ্ছা ছিল, এখন সেইটাও তিনি দেখতে পেয়েছেন। না, স্বাদ তো মিটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে। স্বাদ মিটেনি, ইচ্ছা মিটেইনি, কি যত দেখি ততই যেন দেখতে ইচ্ছে করে। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছেন, তাহা দ্বারা কত দেখিব। কিন্তু ঈশ্বর তো কেবলমাত্র 2টো চোখ দিয়েছেন, সেই 2টো চোখ দিয়ে আর কত দেখব? প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? এখন তিনি ঈশ্বরের কাছে নালিশ জানাচ্ছেন যে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন। ঈশ্বর শুধুমাত্র তাকে 2টো চোখ দিয়েছেন। ঈশ্বর যদি আরো অনেকগুলো চোখ দিতেন, তবে তিনি এই প্রকৃতির মনোরম দৃশ্য আরো মন ভরে তিনি দেখতে পারতেন। যত দেখি, যত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। যত দেখি, যত ভাবি, তা আমি ভাষায় বলে উঠতে পারি না। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, আমায় দেখ, আমায় দেখ। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রূকুটি করিয়া বলে, আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। এত এত ঝর্ণা, এত এত উঁচু শৃঙ্গ যেন দেখে শেষ করতে পারি না, কুলিয়ে উঠতে পারি না। এ বলে আমাকে দেখো, ও বলে আমাকে দেখো। কিন্তু যখন আমি পুলকিত চিত্তে, বিস্ফারিত নয়নে, মানে চোখ বড় বড় করে আমি যখন দেখি সেই ঝর্ণাদের, তখন তারা যেন একটু হেসে ভ্রুকুচকে বলে ওঠেন যে আমাকে কি দেখো, আমাকে যে সৃষ্টি করেছে, আমার যে স্রষ্টা, তাকে দেখো, তাকে মনে করো। ঠিক কথা,
চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। কোনো ছবি দেখলে সেই ছবি যে এঁকেছে তার কতটা গুণ, তার হাতের জাদু তা বোঝা যায়। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে? না হলে ছবি আঁকা না দেখে নাম শুনে কে কতটুকু বুঝতে পারে? যখন ছবিটা দেখে তখনই বোঝা যায় যে তার হাতের কত গুণ, তার কত ট্যালেন্ট। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান! আমাদের জন্য হিমালয়ের এই পাহাড়ের নিচ অংশটুকু কত বড়, কতটা চওড়া, কত সুন্দর। আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র। আর যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, সেই মহাশিল্পীর কাছে এই হিমালয় যেন কত ছোট্ট একটা অংশ। তিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, কতগুলো জিনিস, কত প্রকৃতি সৃষ্টি করেছেন, তার কাছে এই হিমালয় কিছুই নয়, কত ছোট্ট। বালুকা কণা বলিলেও বড় হয়, মানে ছোট্ট একটি বালির কণার সাথেও তিনি তুলনা করতে পারছেন না। মনে হচ্ছে এই বালির একটি ছোট্ট কণাও যেন বললে বড় হয়ে যাচ্ছে, তার থেকেও যেন ছোট্ট। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না? তিনি বলেছেন যে আমাদের এই সুন্দর চোখ, কান, মন নিয়ে আমরা যদি স্রষ্টার অর্থাৎ যিনি আমাদের সৃষ্টি করেছেন তাদের গুণকীর্তন না করি তবে কি অপমান করা হয় না? কৃতজ্ঞতা অর্থাৎ যিনি উপকার করেছেন তার উপকারের দাম না দেওয়া। তাহলে কি উপকারীর উপকার ভুলে যাওয়া হয় না? মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। মন প্রাণ দিয়ে উপাসনা করলে তবেই শান্তি পাওয়া যায়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা করা হয় না। শুধুমাত্র টিয়া পাখির মতো কতগুলো শব্দ উচ্চারণ করলেই কিন্তু উপাসনা করা হয় না। মানে টিয়া পাখির মতো সেই যে কিছু মন্ত্র বললেই, কিছু মন্ত্র বুলি আওড়ালেই কিন্তু দেবতার আরাধনা করা, উপাসনা করা হয় না। অন্তত এখানে তিনি ব্র্যাকেটে লিখেছেন অন্তত আমার মতে, এটা তার মতামত মনে হয়েছে, এটা সবার সাথে না মিলতেও পারে। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? ওই রকম মন্ত্র বলে উপাসনায় প্রাণের আবেগ থাকে না। অর্থাৎ আমরা যখন ঠাকুরকে পুজো করি তখন কি করি, কিছু একটা মন্ত্র কোনো সংস্কৃত ভাষায়, বা যখন দোয়া করছি তখন আরবি ভাষায় সেই আরবি ভাষার শব্দগুলো আমরা বলি। দেখা গেল বেশিরভাগ মানুষই সেই অর্থটা জানেনই না, না জেনেই তিনি সেই মন্ত্রগুলো বলে চলেছেন। তার মধ্যে কি কোনো আবেগ থাকে? আমার মনের ভাষা, আমি যখন নিজের ভাষায় যদি আমার মনের কথা দেবতার কাছে আমি যদি নিজের ভাষায় নাই বলতে পারি তবে আমার মনটা শান্তি পাবে কি করে? সেই মন্ত্র তো সংস্কৃত ভাষা, তার ভাষা আমরা তো কিছুই বুঝতে পারি না। তিনি সেই কথাই এখানে বলেছেন। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না। যখন প্রকৃতির সৌন্দর্য দেখি তখন বুঝতে পারি যে দেবতা কি কি সৃষ্টি করেছেন, ঈশ্বর কি কি সৃষ্টি করেছেন। প্রকৃতই তিনি প্রশংসার যোগ্য, তিনি ধন্য। তিনি যদি না থাকতেন তাহলে এত সুন্দর দৃশ্য আজ আমি চোখে দেখতে পারতাম না, এত সুন্দর দৃশ্য মন থেকে উপভোগ করতে পারতাম না। তখন আর ঘটা করে মন্ত্র উচ্চারণের, দোয়া উচ্চারণের প্রয়োজন পড়ে না। তখন আপন মনেই যেন ঈশ্বরের কাছে নিজের মনের কথা পৌঁছে যায়, ঈশ্বরের কাছে ধন্যবাদ চলে যায়। বোঝা গেছে? লাস্টে দেখো কি লেখা আছে, সংক্ষেপিত ও সম্পাদিত। অর্থাৎ এটি পুরোটা দেওয়া নেই, এটি একটি প্রবন্ধ গ্রন্থ থেকে একটি প্রবন্ধের কিছুটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। বুঝতে পেরেছ? আশা করি এই প্রবন্ধটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।